তামিম ইকবাল বিসিবির অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট হয়ে আসার পর থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া দুই ভাগে বিভক্ত। একটা গোষ্ঠী বলছে চাটুকারিতার ফল পেয়েছেন তামিম ইকবাল। বিএনপির সিনিয়র নেতাদের সাথে সখ্যতার কারণে নাকি তামিম ইকবাল এই পদে আসতে পেরেছেন। আসলেই কি তাই? আচ্ছা, বিসিবির এই প্রেসিডেন্ট পদটা কি সত্যিকার অর্থেই অরাজনৈতিক? আজকের ভিডিওতে থাকবে কিন্তু এটা নিয়ে আলোচনা যে তামিম ইকবাল সত্যি কি চাটুকারিতার ফল হিসেবে বিসিবির অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট হয়েছেন, নাকি তিনি সত্যিই পরিবর্তনের পথে হাঁটছেন। সো উইদাউট ফার্দার এডু, লেটস গেট স্টার্টেড। তামিম ইকবালকে নিয়ে মূল আলোচনাটা শুরু করার আগে আপনাদের সামনে ছোট্ট একটা স্ট্যাটস প্রেজেন্ট না করলে এই ভিডিওটার ভেতরের অনেক কিছু কিন্তু আপনাদেরকে বুঝতে সহায়তা করবে না। আমি যদি গত 30 বছরের মানে 1996 সাল থেকে নিয়ে 2026 পর্যন্ত বিসিবির প্রেসিডেন্ট পদে কারা কারা ছিলেন তাদের লিস্টটা যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে কিন্তু একটা সিনারিও পরিষ্কার হয়ে যাবে যে বিসিবির এই প্রেসিডেন্ট পদটা কিন্তু টোটালি একটা রাজনৈতিক পোস্ট। কারণ 1996 সালে যখন নাকি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বা এসেছিল, তখন থেকে কিন্তু 2001 পর্যন্ত মানে 5টা বছরের জন্য তখনকার বোর্ড প্রেসিডেন্ট ছিলেন সাবের হোসেন চৌধুরী। 2001-এ যখন নাকি ক্ষমতার পালাবদল হয় এবং তখন বিএনপি যখন ক্ষমতাতে আসে, ওই সময়টাতে কিন্তু বিএনপির এমপি হিসাবে এবং বিএনপির পদপ্রার্থী হিসাবে আলী আসগর লবি সাহেব ছিলেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত। এই 5টা বছর ছিলেন বিসিবির প্রেসিডেন্ট বা বিসিবি বস। তারপর একটা খানিকটা ছোট সময়ের জন্য আব্দুল আজিজ, তারপর লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি ছিলেন ওই 2006-07 পর্যন্ত। এরপরে কিন্তু আবার 2008 সালে যখন নাকি আওয়ামী লীগ সরকার আসে, ওই সময় কিন্তু লোটাস কামাল ভাই ছিলেন 2009-এর সেপ্টেম্বর থেকে শুরু করে 2012-র অক্টোবর পর্যন্ত। এবং তারপরে এক যুগেরও বেশি সময় ধরে ছিলেন কে? আওয়ামী লীগের এমপি, বেক্সিমকোর ডিরেক্টর এবং খুবই প্রভাবশালী প্রেসিডেন্ট হয়ে কিন্তু ছিলেন নাজমুল হাসান পাপন ভাই। তিনি ছিলেন 12 বছর, মানে 2012 সাল থেকে নিয়ে 2024-এর 5ই অগস্টের পূর্ববর্তী সময় পর্যন্ত কিন্তু ওই সময়টায় ছিলেন প্রেসিডেন্ট হিসেবে নাজমুল হাসান পাপন সাহেব। এরপরে যখন নাকি ইউনূস সরকার ক্ষমতায় আসে এবং তখন তৎকালীন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি কিনা ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, তারই তত্ত্বাবধানে কিন্তু সর্বপ্রথম ফারুক আহমেদ বা ফারুক ভাই কিন্তু হয়ে আসেন বিসিবি প্রেসিডেন্ট। ওইটাও কিন্তু ছিল ওই আসিফ মাহমুদের তত্ত্বাবধানে। তার মানে ওইটাও কিন্তু একটা রাজনৈতিক পোস্ট। এবং সেখানে কিন্তু ফারুক ভাইকে আনার পর ফারুক ভাইয়ের সাথে বনাবনি না হওয়ার কারণে এবং ফারুক ভাইয়ের সাথে অনেক কিছুতে একই কাতারে তারা হাঁটতে পারছিলেন না বলেই ফারুক ভাইকে এক রাতের মধ্যে পরিবর্তন করে দিতে তারা বাধ্য হন। এবং সেখানে আমিরুল ইসলাম বুলবুল ভাই, যিনি কিনা এসেছিলেন বাংলাদেশের জমি বিক্রি করতে, তাকে ধরে নিয়ে এসে বিসিবির প্রেসিডেন্টের যে চেয়ারটা আছে ওইখানে বসিয়ে দেওয়া হয়েছিল। এবং তার পরবর্তীতে যখন নাকি একটা নির্বাচন করা হয়, সেই নির্বাচনটা নিয়ে কিন্তু কথা আসলে বলতে গেলে পুরো ভিডিওটাই কিন্তু কভার করা যাবে ওই নির্বাচনটা নিয়ে। কারণ নির্বাচনটা ছিল টোটালি একটা বিতর্কিত নির্বাচন। কিভাবে হয়েছে, কিভাবে ম্যানিপুলেটেড করা হয়েছে, কে কে কাউন্সিলর হিসেবে এসেছিলেন, কিভাবে এসেছিলেন, সব কিছু কিন্তু এখন পানির মতন পরিষ্কার। তারপরেও আমিনুল ইসলাম বুলবুল ভাইকে নিয়ে কিন্তু কথা নাই, বাট নির্বাচনের প্রক্রিয়া বা প্রসেসটা নিয়ে কিন্তু তুমুলভাবে বিতর্ক রয়েছে এবং পুরোপুরি একটা যেটাকে বলবো যে পাতানো একটা নির্বাচন হওয়ার মাধ্যমে সেই নির্বাচনটাও কিন্তু ম্যানিপুলেটেড করেছিলেন কে? এই আসিফ মাহমুদ। যখন নাকি এবার বিএনপি যখন ক্ষমতায় আসে, তারপরে কিন্তু আদালতের রায়ের মাধ্যমে ওই বিসিবি নির্বাচিত বোর্ডটাকে কিন্তু অবৈধ বলে ঘোষণা করা হয়, বোর্ড ভেঙে দেওয়া হয় এবং তারপরে গঠিত হয় এই অ্যাডহক কমিটি, যেই কমিটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তামিম ইকবাল। এই পুরো হিস্ট্রিটা বলার পিছনে একটা কিন্তু কারণ আছে। আপনি যদি একটু দূরে আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকেও তাকান, আমি যদি বলি ইন্ডিয়ার কথা, তাহলে ইন্ডিয়ার বিসিসিআর প্রেসিডেন্ট ছিলেন কিন্তু জয় শাহ, যিনি কিনা অমিত শাহর ছেলে, বিজেপির সেকেন্ড ইন চার্জ, বা যদি বলি যে মোদির পরে সবথেকে বেশি ক্ষমতাশালী বা ক্ষমতাধর পার্সনকে, জয় শাহর বাবা অমিত শাহ। জয় শাহ যখন নাকি বিসিসিআর প্রেসিডেন্ট হয়েছিলেন, তারপরে কিন্তু এখন তিনি আইসিসির প্রেসিডেন্ট। তারও পাশের দেশে যদি যাই, পাকিস্তানের কথা দেখতে গেলে, তখন দেখবেন ইমরান খানের আমলে রমিজ রাজাকে বসানো হয়েছিল পিসিবির চেয়ারম্যান হিসেবে। এরপরে কি হয়েছিল, যখন নাকি ইমরান খানকে অপসারণ করা হয় এবং তারপরে যখন নাকি ক্ষমতার পালাবদল ঘটে, তখন এখন যিনি আছেন মহসিন নাকভি, তিনি কিন্তু ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সো ওই পদটাও কিন্তু রাজনৈতিক পদ। এই সমস্ত কিছু যদি আপনি চিন্তা করেন, এটা কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া না, এটা কিন্তু ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড না।
বা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড না, বা সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড না, ওই অঞ্চলগুলোতে যেভাবে করে ক্রিকেট বোর্ড পরিচালিত হয় সেটার সাথে যদি আপনি আমাদের এই প্রেক্ষাপট মিলিয়ে নেন, তাহলে কিন্তু আপনি ক্রিকেটের ভেতরের অনেক কিছুই জানেন না। সো এখানে যে একটা গোষ্ঠী বলছে যে চাটুকারিতার ফল পেয়েছেন তামিম ইকবাল, কথাটা কতটুকু সত্যি? তামিম ইকবালের জায়গায় যদি আরও রাজনৈতিকভাবে একজন ব্যক্তিকে বসানো হতো যিনি কিনা ক্রিকেটের থেকে অনেক যোজন যোজন দূরের কোনো লোককে, তাহলে কি সেখানে আপনি খুশি হতেন? বা তামিম ইকবালের জায়গায় যদি আপনি দেখতেন যেই ব্যক্তিকে ক্রিকেটের পরিচালনার পদে বসানো হয়েছে সেই ব্যক্তিটা যদি আরও বেশি অথর্ব বা অযোগ্য হতো, তাহলে কি ক্রিকেটের উন্নতি হতো? নাকি এখানে যদি আপনি চিন্তা করে দেখেন যে তামিম ইকবাল যেই লেভেলের ক্রিকেট খেলেছেন বাংলাদেশের পার্সপেক্টিভে, কিন্তু তামিম, সাকিব বা মুশফিক বা মাশরাফি এরা কিন্তু এক একটা লেজেন্ড। এরা কিন্তু ক্রিকেট খেলেই তাদের ক্যারিয়ারটা পার করেছে, ক্রিকেটের সাথে থেকেই কিন্তু তাদের ক্যারিয়ারটা পার করেছে বা করছে। এবং সেখানে আপনি যদি চিন্তা করে দেখেন, আপনি যোগ্য হিসেবে তামিমকে কি আমরা পেতে পারি কি না? তামিমের ক্রিকেট জ্ঞান নিয়ে কি আপনাদের কারোর কোনো রকম সন্দেহ রয়েছে? তামিম মডার্ন ক্রিকেট খেলে অভ্যস্ত, মডার্ন ক্রিকেটটা কিভাবে করে খেলা হচ্ছে সেইটা নিয়েও কিন্তু তামিম যথেষ্ট রকম তিনি তার জ্ঞান রাখেন। আর তামিম ইকবালের কথা বলছি, তামিম ইকবাল বোর্ডের প্রেসিডেন্টে আসার পরে যদিও তার মূল দায়িত্বটা হচ্ছে একটা ছোট সময়ের ভিতরে কিন্তু তাকে একটা বেঁধে দেওয়া টাইম পিরিয়ডের ভিতরে কিন্তু তাকে একটা প্রপার নির্বাচন দিতে হবে, সেটারই কিন্তু অ্যারেঞ্জমেন্টের জন্য তামিম ইকবাল কে প্রেসিডেন্ট করে এই অ্যাডক কমিটিটা বানানো হয়েছে। সব থেকে বড় স্টেক হোল্ডার কারা? ক্রিকেটাররা। সো ক্রিকেটারদেরকে যখন নাকি আপনি তাদের ডিউ রেসপেক্টটা দিবেন, তাদের ফ্যাসিলিটিটাকে আপনি যখন নাকি নিয়ে চিন্তা করবেন বা ফ্যাসিলিটিটাকে আপনি আরও ডেভেলপ করবেন, ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করবেন, মাঠের খেলা মাঠে গড়াবে, তখনই কিন্তু খেলার মান বাড়বে, খেলোয়াড়দের স্পিরিট ভালো থাকবে এবং এরই মাধ্যমে কিন্তু ক্রিকেটের কালচারটাকে আপনি বেটার করতে পারবেন। তামিম ইকবাল এসেই বেসিক কিছু ছোট ছোট জায়গায় যে তিনি ফাইন টিউনিংগুলো করছেন সেটা কি অ্যাপ্রিসিয়েট করার মতন নয়? আমি আপনাদের সাথে যদি এক এক করে পয়েন্টসগুলো শেয়ার করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে তামিম ইকবাল এই এক মাসের ভিতরে এসে কি কি কাজ করেছেন। তামিম ইকবাল প্রথমে এসেই যে কাজটা করেছেন, তিনি কিন্তু ডোমেস্টিক সার্কিটের বোথ মেন্স ক্রিকেট এবং উইমেন্স ক্রিকেটের তিনি কিন্তু ম্যাচ ফি ইনক্রিজ করেছেন, যেটা কিনা আমাদের ক্রিকেটারদের অনেক দিন ধরেই এই দাবিটা ছিল। এবং তারপরে ক্যাপ্টেন্স কার্ড তিনি ইন্ট্রোডিউস করেছেন, যদিও কিনা এটা আসলে এতটা ইম্পর্টেন্ট না, এটার পক্ষে বিপক্ষে যুক্তি আছে। আমারও কথা হচ্ছে যে সাপোজ মোহাম্মদ রফিকের মতো লেজেন্ডারি ক্রিকেটার যিনি কিনা কখনো ক্যাপ্টেন ছিলেন না, তাহলে কি এখন মোহাম্মদ রফিককে স্পেশালভাবে কোনো রকম ট্রিটমেন্ট তিনি ডিজার্ভ করেন না? শুধু কি এক্স ক্যাপ্টেনরা, যেমন জাকের আলী অনেক মাত্র একটা সিরিজের জন্য 3টা ম্যাচের জন্য তিনি ক্যাপ্টেন্সি করেছেন, তার কি রেসপেক্টটা বা তার পজিশনটা মোহাম্মদ রফিকের থেকে কি বেশি হয়ে যাবে কিনা? তারপরেও আমি বলবো যে ইটস এ গুড ইনিশিয়েটিভ যে ক্যাপ্টেন্স কার্ড দিয়ে ক্যাপ্টেনদেরকে আলাদা করে একটা সম্মান জানানোর যেই ব্যবস্থাটা তিনি করেছেন সেটা কিন্তু আসলেও অ্যাপ্রিসিয়েট করার মতো। আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা নাকি তামিম ইকবাল এখানে এনশিওর করেছেন, নিজে যেহেতু ভুক্তভোগী ছিলেন, নিজের সমস্যাটা দেখেই কিন্তু তিনি যেইটা করেছেন সেটা হচ্ছে আইসিইউ ইকুইপড অ্যাম্বুলেন্স, কিন্তু অ্যাম্বুলেন্স সার্ভিসের কিন্তু ব্যবস্থা করেছেন যখন নাকি ডোমেস্টিকের খেলাগুলো হবে ওই সময়টাতে। ডিপিএল এর সময় প্রতিদিন বিকেএসপিতে যাওয়া আসা করা একটা হেকটিক কিন্তু অবস্থা দেখা যায় ক্রিকেটারদের জন্য। আমরা যারা নাকি রেগুলার ঢাকাতে ট্রাভেল করি তারা কিন্তু এক এলাকা থেকে আরেক এলাকাতে যেতে গেলে আমাদের ঘন্টাখানেক সময় লাগে, সেখানে ঢাকার থেকে যদি সেই বিকেএসপি সাভারের ওইদিকে যেতে হয় তাহলে সেটা কিন্তু একটা ম্যাটার অফ লং টাইম, যেটা কিনা ক্রিকেটারদেরকে অলরেডি ফ্যাটিক করে তোলে। এবং এই কারণে কিন্তু তিনি বিকেএসপিতে অ্যাকোমোডেশনের বা থাকার ব্যবস্থা করেছেন যারা কিনা এই ডিপিএল এ ক্রিকেটটা খেলবেন সেই ক্রিকেটারদের জন্য। আরও ইনিশিয়েটিভের ভিতরে কিন্তু আরেকটা রয়েছে যে মিরপুর স্টেডিয়ামের স্ট্যান্ডগুলোর নামকরণ করা হবে লেজেন্ডারি ক্রিকেটারদের নামে, যেটা কিন্তু আমরা বিদেশের যে কোনো স্ট্যান্ডে, আমরা ইন্ডিয়াতে তো হরহামেশাই সেটা দেখি, পাকিস্তানেও কিন্তু সেটা দেখছি। সো আমাদের দেশে এই কালচারটা বা এই ট্রেন্ডটা ছিল না, যেটা কিনা তামিম ইকবাল অ্যানাউন্স করেছেন যে এই ট্রেন্ডটা তিনি চালু করবেন। কাকে কাকে নিয়ে আসলে মিরপুর স্টেডিয়ামের স্ট্যান্ডের নামকরণ হবে সেটা কিন্তু এখনও তিনি মিডিয়ার সামনে কিন্তু বলেননি, বাট খুব শিগগিরই সেটা জানিয়ে দেওয়া হবে। ডেডিকেটেড একটা টিম বাস কেনার কথা ভাবছে বিসিবি বা কেনার কথা বলে দিয়েছে বিসিবি, কারণ এটা লং টার্মের কিন্তু এক্সপেন্ডিচার অনেকটা কমিয়ে নিয়ে আসবে। কারণ যখন নাকি আপনি অন্য কোনো কোম্পানির কাছ থেকে বাস সিরিজ ওয়াইজ যখন নাকি বাস আপনি ভাড়া নিচ্ছেন তখন কিন্তু একটা ভালো রকম খরচ আপনাকে বিয়ার করতে হচ্ছে। সেখানে যদি ডেডিকেটেড বিসিবির একটা বাস থেকে থাকে, টিম বাস থেকে থাকে, সেটা কিন্তু আপনাকে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বাট আপনাকে লং টাইম এটাকে কিন্তু এক্সপেন্সটা বাঁচিয়ে দিচ্ছে। সো ইট ইজ অলসো আ গুড ইনিশিয়েটিভ। সব থেকে বেশি যেই জিনিসটা আমাদেরকে ফেস করতে হতো দর্শক হিসেবে যখন নাকি মাঠে খেলা দেখতে যেতাম, একেবারে যাতা খাবারের মান ভালো নেই, খাবারের কোয়ালিটি যাচ্ছে তাই, দাম যেমনি খুশি তেমনি দাম রাখতো, সেই জিনিসটাকে কিন্তু কন্ট্রোলে এনেছে এই তামিম ইকবাল।
তিনি নিজে কিন্তু সেই জিনিসটা দেখে এবং তিনি জানতেন বলেই তিনি 100 টাকার ভেতরে কিন্তু খাবার নিয়ে এসেছেন এবং এনশিওর করেছেন যে কোয়ালিটি খাবার যাতে দেওয়া হয়, অ্যাফোর্ডেবিলিটির সাথে খাবারের মানটাও কিন্তু নিশ্চিত করার জন্য তিনি সেই ঘোষণাটা দিয়েছেন, যেটা কিনা গ্রেট ইনিশিয়েটিভ, যারা নাকি এই আমার বা আপনার মতন যারা নাকি আমরা মাঠে খেলা দেখতে যাই তাদের জন্য। বল বয় কালচার, সচিন টেন্ডুলকার থেকে শুরু করে আমাদের বাংলাদেশের ফার্স্ট পোস্টার বয় মোহাম্মদ আশরাফুল, তারা কিন্তু তাদের প্রাইমারি স্টেজে খেলতে ডেবু করার আগে বা খেলাতে আসার আগে তারা কিন্তু ছিলেন বল বয়। সচিন টেন্ডুলকার বল বয় থেকেই কিন্তু তিনি তার ক্রিকেটের প্রতি ভালোবাসা আগ্রহ জন্মায়, সেখান থেকে কিন্তু তিনি যখন নাকি তার সামনে সুপারস্টারদের খেলা তিনি মাঠে দাঁড়িয়ে থেকে দেখেছিলেন, তার ওই খেলার ব্রেইনটাকেও কিন্তু আরও বেশি ডেভেলপ করে তুলেছিল। মোহাম্মদ আশরাফুলের ক্ষেত্রেও কিন্তু সেম স্টোরি আমরা অনেকবার শুনেছি। সো এই বল বয় কালচারটাকে কিন্তু আবারও তামিম ইকবাল ফেরত নিয়ে এসেছেন এবং তাদেরকে ফিউচার স্টার্স হিসেবে রেকগনিশন দেওয়া হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। সো এইটা কিন্তু আমার কাছে মনে হয় খুবই ভালো একটা ইনিশিয়েটিভ। দর্শকদের জন্য আরও একটা কিন্তু তিনি ইনিশিয়েটিভ নিয়েছেন, ওপেন গ্যালারি। রোদের ভিতরে কিন্তু তাপদাহে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়, ওই জন্য দর্শকদেরকে কিছুটা আরাম দেওয়ার কারণে লার্জ যেই সিলিং ফ্যানগুলো রয়েছে সেই ফ্যানগুলোকে মাঠের কিন্তু গ্যালারিতে সেট করার জন্য তিনি ইনিশিয়েটিভ নিয়েছেন বা অলরেডি এটি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যাতে লার্জ স্কেলের ফ্যানগুলো সিলিংয়ে লাগানোর ব্যবস্থা করা হয়, যাতে দর্শকদের কিছুটা হলেও আরাম হয়। এনার্জি সেভ করতে কিন্তু সোলার প্যানেল সিস্টেম কিভাবে করে মিরপুর স্টেডিয়ামের ছাদে সেট আপ করা যায় সেটা নিয়ে কিন্তু তিনি অলরেডি কথা বলেছেন এবং সেটা নিয়ে কিন্তু প্ল্যান চলছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট, যেটা নাকি আমরা ইংলিশ কাউন্ট্রিতে দেখি এবং সেটার কারণে যে আপনার ডোমেস্টিক ইনফ্রাস্ট্রাকচার কতটা ডেভেলপ হতে পারে সেই জিনিসটাই কিন্তু তামিম ইকবাল করেছেন। সেটা হচ্ছে NCLS সেকেন্ড 11 ইন্ট্রোডিউস করা। প্রত্যেকটা টিম কিন্তু বেস্ট 11 খেলে বলে অনেক নাম্বার অফ প্লেয়ার্স কিন্তু তারা দল পান না বা খেলার কোনো সুযোগই পান না। সেখানে টায়ার 2 বা সেকেন্ড 11-এর ইন্ট্রোডাকশনটা কিন্তু এইখানে একটা কম্পিটিশন গড়ে তুলবে। একটা টিমের যখন 2টা 11 থাকবে সাইড বাই সাইড, যখন নাকি মেইন 11টা খেলছে মেইন টুর্নামেন্টে, ব্যাক সাইডে যখন নাকি সেকেন্ড 11টা খেলছে সেকেন্ড 11-এর টুর্নামেন্টটাতে, তখন কিন্তু প্লেয়ারদের ভিতরে একটা কম্পিটিশন তৈরি হবে এবং সেখান থেকে প্রপার প্লেয়ার কীভাবে করে উঠে আসবে সেটা কিন্তু নিশ্চিত করা যাবে এই টায়ার সিস্টেমের মাধ্যমে। এবং সেটা মনে হয় আমার কাছে এতদিন ধরে কারো মাথায় কিন্তু এই জিনিসটা আসেনি, আসলে তো আমরা দেখতেই পেতাম, তামিম ইকবালের মাথায় এসেছে। সো এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতন একটা জিনিস। বাংলাদেশের ড্রেসিং রুমে যারা নাকি ডোমেস্টিক ক্রিকেট খেলতো তাদের খাবার ছিল ভর্তা, ভাত, তারপরে গরুর মাংস, পুরোটাই কিন্তু আনহেলদি। এইভাবে করে কিন্তু ফিটনেস ঠিক রাখাটা একেবারে ইম্পসিবল। এবং কোথায় কীভাবে রান্না হচ্ছে আমরা কিন্তু অনেকবার ডোমেস্টিক ক্রিকেটের যখন নাকি এরকম খাবার নিয়ে কথা হতো বা ভিডিও বা ছবি দেখেছি তখন কিন্তু দেখতাম যে জঘন্য রকম কোয়ালিটি বা রান্নাঘর বা কিচেনের যে অবস্থা, সেখান থেকে আসলে খাবারটা নিয়ে এসে ক্রিকেটারদেরকে সার্ভ করা হতো, সেটা কিন্তু দেখতেও খুবই মানে খারাপ দেখাতো। সেখান থেকে কিন্তু হেলদিয়ার মিল সিস্টেম হিসেবে তিনি কিন্তু গ্রিল চিকেনের একটা কথা বলেছেন যে খেলোয়াড়দেরকেও কিন্তু হেলদিয়ার ফুড খেতে হবে ফিটনেস ঠিক রাখার জন্য, এবং এটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট। আর লাস্ট আর একটা পয়েন্টের কথা বলবো, দেখেন আপনার সিস্টেমে সব থেকে বেশি অবহেলিত মানুষ যারা ক্লিনার বা যদি বলি একেবারে লো ক্লাসের যারা নাকি ওয়ার্কাররা রয়েছেন আপনার বোর্ডের আন্ডারে, তাদেরকে দেখার জন্য কিন্তু কেউ সেইরকম থাকে না সচরাচরভাবে। এবং দেখেন একটা বুয়া যাকে নাকি যার দায়িত্ব হচ্ছে ক্লিনিংয়ের কাজ করা, তাকে 500 টাকার কথা বলে 200 না 300 টাকা করে দেওয়া হচ্ছিল। এটা তামিম ইকবাল নিজে গিয়ে যখন নাকি জিনিসটা অবজার্ভ করেছেন, তিনি কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে এনশিওর করেছেন যে তার অ্যালোটেড যেই মানিটা সেটা যাতে তাকে দেওয়া হয় এবং তিনি যে পাচ্ছেন সেটা যাতে তামিম ইকবালকে সরাসরিভাবে সেই জিনিসটা ইনফর্ম করা হয়। তো আপনি দেখেন তামিম ইকবাল যে কাজগুলো করছেন সেখানে আপনি আসলে সমালোচনা করতে চাইলে আপনি জোরপূর্বক সমালোচনা করতেই পারেন। আপনি যদি তামিম ইকবালকে চাটুকার বলতে চান আপনি বলতে পারেন, কিন্তু তামিম ইকবালকে আপনাকে ধন্যবাদ দিতেই হবে, কারণ তামিম ইকবাল যে ছোটো ছোটো কাজগুলো করছেন সেই কাজগুলো কিন্তু ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য দরকার। ভাই ক্রিকেটটাকে তো ভালোবাসেন, এই তামিম ইকবাল বাদ দেন, বুলবুল ভাই বাদ দেন, আপনারা যখন নাকি গত 2-3 বছর আগে 2024-এর আগ পর্যন্ত আপনি যদি চিন্তা করেন ক্রিকেটের জন্য পুরো জনতা, যখন পুরো বাংলাদেশিরা আমরা এক ছিলাম, তখন তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন তো বিএনপি বা আর কেউ ছিল না। কিন্তু তখন কি আমরা দেখেছি যে কে ছিল ক্রিকেট বোর্ডে নাকি কে ছিল না? আমরা কিন্তু ক্রিকেটটাকে ভালোবেসেছি, আমরা কিন্তু ক্রিকেটের সাথে ছিলাম, ক্রিকেটটাই কিন্তু আমাদের জীবনের সাথে মিশে গিয়েছিল। সো সেই ভালোবাসাটাকে কেন আপনারা
বিসর্জন দিয়ে এখন বিভক্ত হয়ে গেলেন যে কে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলো আর কাকে সরিয়ে দেওয়া হলো। এটা না করে আসেন ক্রিকেটটাকে ভালোবাসি, আসেন ক্রিকেটের স্বার্থে যেই ব্যক্তি ভালো কাজ করবে তাকে আমরা সাপোর্ট দিই। তামিম ইকবাল যদি ভবিষ্যতে খারাপ কাজ করে তাহলে তামিম ইকবালের সাথে আমরা থাকবো না, কিন্তু তামিম ইকবাল যতক্ষণ ভালো কাজ করছেন তাকে আমাদের সাপোর্ট করা উচিত হবে। আমি একটা কথা আপনাদেরকে শেষে বলতে চাই যে ক্রিকেটটা আমাদের ভালোবাসা, ক্রিকেটটা আমাদের ধ্যান জ্ঞানের একটা অনেক বড় একটা জায়গা দখল করে রয়েছে। কিন্তু যখন ক্রিকেট খেলা হয় বাংলাদেশেরা জিম্বাবুয়ের সাথে খেলুক, কেনিয়ার সাথে খেলুক কিংবা ইন্ডিয়ার সাথে খেলুক, যারা ক্রিকেট লাভার আছি তারা কিন্তু সেই ম্যাচটার বল বাই বল আমরা কিন্তু এনজয় করি, আমরা কিন্তু খেলা দেখি, আমাদের বিভিন্ন কাজকর্মের পাশাপাশি আমরা কিন্তু খেলাগুলো দেখতে থাকি। সো ক্রিকেটের জন্য, ক্রিকেটের স্বার্থে আপনারা দেখবেন না যে কোন ব্যক্তি বা কোন বর্গ ক্রিকেটের ক্ষমতায় এসেছে বা ক্ষমতায় এসে বসে ক্রিকেটটা চালাচ্ছে, বরং আপনারা দেখবেন ক্রিকেটের জন্য কারা ভালো কাজ করছে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যারা নাকি আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।